জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিষয়টি তারা আমলে নিয়েছেন বলেও জানান তিনি। সকালে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বলেন, বহির্বিশ্বে টালমাটাল পরিস্থিতির ঢেউ সামাল দিতে বাংলাদেশের পর্যাপ্ত কূটনৈতিক সক্ষমতা নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রযুক্তিগত ও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ হচ্ছে। এ সময় আরাকান আর্মির ব্যাপারে নিকোল চুলিকের সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশে যাওয়া শ্রমিকদের ৮০% সমস্যাই ঢাকা থেকে তৈরি হয়। বলেন, মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। ট্যাক্স যেটা ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি। তোমাদের চাপ সৃষ্টি করতে হবে ওখানে যে নতুন ডিসপেন্সেশন আসবে তাদের উপরে, যে রোহিঙ্গাদের মানবিকভাবে বিবেচনা করতে হবে এবং তাদেরকে তাদের অধিকার দিয়ে। বর্তমানে সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। সকালে প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিত নতুন বাংলাদেশ বিষয়ক আলোচনায় তিনি একথা বলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়নি বলে মন্তব্য করে ফরহাদ মজহার। বলেন, বাংলাদেশের জন্য প্রয়োজন একটি গঠনতন্ত্র, সংবিধান নয়। আরও বলেন, চৈত্র সংক্রান্তির ও নববর্ষের দুই উৎসব পালন করে সরকার দেখিয়ে দিয়েছে সাংস্কৃতিক ঐক্য। সংবিধান সংস্কার না করায় সমালোচনা করেন সরকারের প্রতি সবসময় সমর্থন থাকবে ছাত্র জনতার, কিন্তু বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে জানান তিনি। এই গণ অভ্যুত্থান আমাদেরকে নতুন রাষ্ট্র গঠনের দিকে নেয় না। এই গণ অভ্যুত্থান শেষাবধি শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সংবিধান এটাকে বহাল রেখেছে। এটাকে বহাল রাখাটাকে আমি ঠিক বলে মনে করি না, এবং এই সংবিধানের অধীনে যে সরকার এটাকে আমি বৈধ সরকার বলে মনে করি না। আমি জনগণের কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, এই সরকারের পক্ষে সবসময় থাকবো, কোনো প্রশ্ন আসে না। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে এবং বাংলাদেশকে ফ্যাসিস্ট রাষ্ট্র থেকে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রামে চলছে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মশালা ও সমাবেশ। এ নিয়ে আরও জানাতে নগরীর নসিমন ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, কর্মশালায় কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে আর কোনো কর্মসূচি আছে কিনা সে বিষয়ে আমাদেরকে জানাবেন। চট্টগ্রামের যে কর্মসূচিটি হচ্ছে এটি মূলত বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, তার যে রাষ্ট্র সংস্কারের ৩১টি দফা তিনি ঘোষণা করেছেন, সেই ৩১ দফার উপরে মূলত আলোচনা এবং সেই দফাগুলো সম্পর্কে নেতাকর্মীদেরকে আরও ভালোভাবে ওয়াকিবহাল করার জন্য মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং এতে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, এবং এছাড়াও উদ্বোধক হিসেবে আছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এবং এর মধ্যে আফরোজা আব্বাস বক্তব্য রেখেছেন এবং তিনি কিন্তু যেই ৩১ দফা তারেক রহমান দিয়েছেন সেই ৩১ দফা নিয়ে আলোচনা করেছেন, এবং সেখানে সংবিধান সংস্কার থেকে শুরু করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং সেই সাথে মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য হ্রাস নিয়ে কিন্তু দিক নির্দেশনা রয়েছে, বা এই বিষয়গুলোতে নজর দেওয়ার কথা কিন্তু সেই বিএনপির ৩১ দফায় রয়েছে। এবং জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণের জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে, এবং সেই সাথে প্রধানমন্ত্রীর দায়িত্বের পরপর দুবারের বেশি যাতে প্রধানমন্ত্রী একজন থাকতে না পারেন সেই বিষয়গুলো কিন্তু দেওয়ার মাধ্যমে একটি রাষ্ট্র কিভাবে সংস্কার করা হবে বা একটি রাষ্ট্র ভবিষ্যতে কিভাবে চলবে সেই বিষয়গুলো কিন্তু দিক নির্দেশনা রয়েছে সেই ৩১ দফায়। এবং সেই ৩১ দফা নিয়ে সারা দেশব্যাপী কিন্তু কর্মশালা হচ্ছে। এর আগে চট্টগ্রাম মহানগর বিএনপির কিন্তু এই ধরনের একটি কর্মশালা আয়োজন করেছিল, এবং আজকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের পক্ষ থেকে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এবং এখানে কিন্তু বিএনপির যে সাংগঠনিক ওয়ার্ডগুলো রয়েছে পুরো মহানগর, সে সকল সাংগঠনিক ওয়ার্ডগুলো থেকে আমরা দেখেছি বিপুল পরিমাণ নেতাকর্মীরা এসেছেন, এবং তারা কিন্তু সেই ৩১ দফার উপরে নেতাদের যে আলোচনা সেই আলোচনা তারা কিন্তু শুনছেন। এবং এখানে আফরোজা আব্বাস যে কথাগুলো বলেছেন তার মধ্যে তিনি ৩১ দফার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে বিএনপি যদি সরকার গঠন করে সেই ক্ষেত্রে
সবাইকে নিয়ে অর্থাৎ সবার মতামতের ভিত্তিতে কিন্তু রাষ্ট্র পরিচালনার কথা ইতিমধ্যে তারেক রহমান বলেছেন এবং একই সাথে এই 31 দফাকে কিন্তু সেই রাষ্ট্র গঠনের ভিত্তি হিসেবে কিন্তু ধরা হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীদের বা মহিলা দলের নেতাকর্মীদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যে একটি বৃহৎ দল, সেই বৃহৎ দলে অনেক ধরনের অনেক মত থাকবে, অনেক নেতাকর্মী থাকবেন, তারা প্রতিযোগিতা করবেন পরস্পরের সঙ্গে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা করবেন, কিন্তু সেখানে যাতে প্রতিহিংসার প্রতিযোগিতা না হয় সেই বিষয়ে কিন্তু নেতাকর্মীদের তিনি সতর্ক করে দিয়েছেন এবং তিনি বলেছেন যে নির্বাচনের অন্যান্য নেত্রী বক্তব্য রেখেছেন এবং তারা বলেছেন যে বিএনপি যদি সরকার গঠন করতে পারে সেই ক্ষেত্রে তাদের যে সাংগঠনিক ক্ষমতা এবং তারেক রহমানের যে রাষ্ট্র গঠনের যে সংস্কারের যে 31 দফা দিয়েছেন সেই 31 দফার আলোকে মূলত কিন্তু রাষ্ট্রকে পুনর্গঠন করা হবে। ধন্যবাদ। বিএনপি যাতে ভোটের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যুব সমাবেশে এ কথা বলেন তিনি। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ গুম হওয়া সব নেতাকর্মীর অবিলম্বে সন্ধানের দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের যুব সমাবেশে তিনি আরও বলেন, হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদের তাড়ানো সময়ের ব্যাপার। এ সময় নেতাকর্মীদের অপহরণের দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবিও করেন বিএনপির এই নেতা। এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধি দল। সকাল 10:30টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থাইল্যান্ডের 4 সদস্যের এ দলটির নেতৃত্ব দেন সংগঠনটির নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস। প্রায় ঘণ্টাব্যাপী চলে বৈঠকটি। আন্তর্জাতিক এ সংগঠনটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের গণহত্যার বিচার ও পর্যাপ্ত সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জামায়াত নির্বাচনে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। দীর্ঘ 18 বছর পর কোনো খোলা মাঠে কর্মী সম্মেলনে ঢল নামে নেতাকর্মীর। সকাল থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে সম্মেলন স্থলে এসে হাজির হন। লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা ছাড়া কর্মী সম্মেলনকে ঘিরে আশেপাশের উপজেলা থেকেও নেতাকর্মীরা আসেন। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। হাওড়ে চলছে ফসল তোলার ধুম। বৈশাখ মাসের শুরু থেকে হাওড়ে পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াই। ব্যস্ত সময় পার করছেন কৃষক শ্রমিকরা। নেত্রকোনায় ছোট বড় মিলিয়ে 120টি হাওড়ের 41,075 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত কাটা হয়েছে 13,000 হেক্টর জমির ধান। 80 ভাগ ধান পেকে গেলে দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়া কিশোরগঞ্জের হাওড়ে 1,04,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যেখানে 20 থেকে 25% ধান কাটা শেষ হয়েছে বলছে কৃষি বিভাগ। এদিকে সুনামগঞ্জের 137টি হাওরের 2,23,500 হেক্টর জমিতে ধানের উৎপাদন হয়েছে, যেখানে কাটা হয়েছে মাত্র 20,000 হেক্টর জমির ধান। এখন যে ফসল হয়েছে যদি ঘরে নেওয়া যায়, বাড়িতে নেওয়া যায়, অনেক ফসল বাড়িতে যাবে। যদি আল্লাহ দিয়ে আমরা কাটতে নিতে পারি, ফসল তুলতে পারি, তাহলে ভালোই হবে ফসল। এই বছর আধা খানো হয়েছে না, আধা খানো উঠছে না। আর এবার খালি কান্দা কুন্দা আমরা কাটতাম পারছি।
আবহাওয়া খারাপ তো এতে পানি তলে যাবে মনে হচ্ছে যাইতেও পারে ধান। আর বৃষ্টির সম্ভাবনা খারাপ, দিনও খারাপ, আমরা ধান কাটাও মনে পাচ্ছি। পরিবেশ আজকের পরিবেশটা ধান কাটা একবারে খুবই কম, কামলা আরো পড়ছে না, অর্ধেক কাটা হয়েছে না। 3 বন্ডের মাঝে মনে একবার কাটা হয়েছে আর 2 ভাগ রয়েছে কাটার বাহি। রাজধানীর বাজারে বেড়েছে চাল, তেল ও পেঁয়াজ সহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হলেও দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতা। এছাড়া পেঁয়াজ, শসা কিংবা করলার মতো সবজির দামও বাড়তি। তবে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজার ঘুরে দেখা যায় পেঁয়াজ, শসা, করলা, বেগুন সহ গ্রীষ্মকালীন সবজিগুলো বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা বেশি দরে। এদিকে চালের বাজারে বেড়েছে মিনিকেট চালের দাম। কেজি প্রতি 87 থেকে 88 টাকায় বিক্রি হচ্ছে এই সরু বা মিনিকেট চাল। দাম বাড়ার পরে পর্যাপ্ত পরিমাণ এখনো ওইভাবে আসে পৌঁছেন। যেমন কিছু কিছু আসছে আর কি, যেমন চাহিদা দরকার 500 কার্টন, আসছে 200 কার্টন। তো ডিস্ট্রিবিউটর, ডিলার পয়েন্ট ওরা ওইভাবে 1 কার্টন 2 কার্টন করে সবাই ম্যানেজ করে দিচ্ছে। এই আর পেঁয়াজ আর কমবে না, পেঁয়াজ হয়তো 2-4-5টা আরো বাড়তে পারে সামনের দিকে। পেঁয়াজ আর শুকনো হয়ে গেছে, গিরস ছাড়তে আসে না। পেঁয়াজ, টমেটো, তারপর আপনার অন্যান্য সবজির প্রত্যেকটা সবজি প্রায় 10 থেকে 15 টাকা কেজিতে বেশি। রাজধানীর মিরপুরে ভোররাতে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সকালে গাজীপুরের কুদাব পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানা জানিয়েছে, গেল বুধবার ভোর 4:30টার দিকে ভুক্তভোগী অঙ্কজয়ী মার্মা ও তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছালে শাকিল ও তার 2 সহযোগী মোটরসাইকেলে এসে চাপাতি দেখিয়ে নগদ টাকা, 3টি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রো কার্ড ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। সমন্বয় পরিচয়ে অপহরণ ও পরে আটকে রেখে মুক্তিপণ চাওয়ার অভিযোগে 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার ব্যক্তিকেও। বৃহস্পতিবার রাতে উত্তরা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অভিযুক্তদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুর 12:30টায় রাজধানীর উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় কয়েকজন। মালিককে না পেয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় তারা। পরে আটকে রেখে চাওয়া হয় 10 কোটি টাকা মুক্তিপণ। অভিযোগ পেয়ে অভিযানে নামে পুলিশ। রাতেই আটক করা হয় মূল অভিযুক্ত কাজী জুবায়ের সহ 2 জনকে। পুলিশ জানায়, আগেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিল জুবায়ের। অপহরণ ও মুক্তিপণ চাওয়ায় মামলা হয়েছে উত্তরা পশ্চিম থানায়। গ্রুপের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার কথা জানায় পুলিশ। আমাদেরকে জানানোর পরে আমরা তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করি এবং ভিকটিম উদ্ধারের চেষ্টা করি। একটা পর্যায়ে আমরা রাত 8:30টার সময় মোবাইল টেকনোলজির সহযোগিতায় ওই ভিকটিমকে উদ্ধার করে, অবৈধ ভিকটিমকে, এবং 2 জনকে আটক করি, কাজী জুবাইর এবং আবির নাম। তাদের কাছ থেকে ল্যাপটপ উদ্ধার করি, ভিকটিমের অফিসের ল্যাপটপ এবং অন্যান্য আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তো তাদের কাছে টাকা যে 10 কোটি টাকা দাবি করছিল, এটারও আমরা সত্যতা পাই, এভিডেন্স পাই এবং কিছু ভিডিও ফুটেজ পাই। হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন, আহত বেশ কয়েকজন। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর এলাকায় বাস পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলেই 4 জন নিহত হয়। পিকআপে ঘরের মালামাল সহ 17 জন যাত্রী ছিল। নিহতরা সবাই নবীগঞ্জের বাসিন্দা। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কে বাসের ধাক্কায় ভ্যানের 2 যাত্রী নিহত হয়, গুরুতর আহত 1 জন। ভোরে চুয়াডাঙ্গা সদর উপজেলার 9 মাইল বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছে আরও 2 জন। নতুন বর্ষবরণ উপলক্ষে সাংগ্রাই উৎসবে মেতেছেন পাহাড়ি তরুণ তরুণীরা। এরই অংশ হিসেবে চলছে জলকেলি সহ নানা আয়োজন। এ নিয়ে আরও জানাতে কুয়াকাটার রাখাইনপল্লী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ ও বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে আছেন রিজভী রাহাত। জসিম, সাংগ্রাই উৎসব ঘিরে কি কি আয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন।
সোনালী, রাখাইনদের যে আজকে যে বর্ষবরণ সেই উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে রাখাইন মহিলা মার্কেট রয়েছে সেই মার্কেট প্রাঙ্গণে কিন্তু একটি আনন্দ উৎসবে মেতে উঠেছে রাখাইন তরুণ তরুণীরা। আপনি জানেন যে 1387 যে বর্ষবরণ উপলক্ষে তরুণ তরুণীরা একে অপরের গায়ে পবিত্র জল ছিটিয়ে তারা বর্ষকে বরণ করছেন এবং স্বাগত জানাচ্ছেন। এখানকার যে রাখাইন যে পরিবার রয়েছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে এখানকার যে রাখাইন তরুণ তরুণী এবং এখানকার বিভিন্ন অঞ্চল থেকে আগত রাখাইন মানুষদের ভিতরে পিঠা পায়েস সহ বিভিন্ন মুখরোচকর খাবার পরিবেশন করছেন এবং এই মাঠে কিন্তু মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতির মানুষের একটি মিলন মেলায় পরিণত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু জলকেলি উৎসবের যে মূল নৌকা স্থাপন করা হয়েছে সেই নৌকায় পবিত্র জল স্থাপন করছেন। সেখান থেকে তরুণ তরুণীরা জল সংগ্রহ করে একে অপরের গায়ে ছিটিয়ে দিচ্ছেন এবং বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন। এখানকার যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এখনো চলছে এবং নৃত্যের সঙ্গে সঙ্গে তারা একে অপরের গায়ে পবিত্র জল ছিটিয়ে দিচ্ছেন। এক কথা বলা যায় যে এখানে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে এবং এই মিলন মেলাটি এখন সার্বজনীন মিলন মেলায় পরিণত হয়েছে। এক কথা বলা যায় যে বাঙালি নববর্ষ বা পয়লা বৈশাখ এবং এই সাংরাই বা জলকেলি উৎসব এবং রাখাইনদের যে বর্ষবরণ উৎসব সবই যেন একাকার হয়ে গেছে এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটার এই সাংরাই উৎসবকে নিরাপত্তার জন্য এখানকার পুলিশ এবং জেলা প্রশাসন তারা নিরাপত্তা প্রদান করছেন। এখন আমরা চলে যাব বান্দরবান রিজবিহাটের কাছে। রিজবিহাট বান্দর সম্প্রদায়ের সবচেয়ে সামাজিক বড় উৎসব ভাঙ্গাইকে কিনে কিন্তু গত 3 দিন ধরে কিন্তু পাহাড়ি তরুণ আপনারা উপভোগ করলেন এবারে একদম 7 দিন ব্যাপী এই পাহাড়ি জেলাতে পুরো দূরাঞ্চল পাহাড় দুর্গ পাহাড়গুলোতে দুইজন বাঁশি বাদকের মধ্যে একজন অন্ধ ছিল। কষ্ট করে তিনি এখানে এসে তারা রাতে পিঠা বাঁশি বাজিয়েছেন, তার জন্য একটি করজোড়ে তালি। জলকেলির শেষ দিনে হাজারো তরুণ তরুণীরা কিন্তু মারমা সম্প্রদায়ের লোক আমরা যেমনটি দেখতে পেয়েছিলাম বান্দরবান যে এখন আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বান্দরবানের জনপ্রিয় শিল্পী উল্লাসে প্রধান অতিথি স্টেজে আসছে উল্লাসে তিনি কিছুক্ষণ আগে কিন্তু অনুষ্ঠান স্থলে এসে কিন্তু যোগ দিয়েছেন। তো এখানে যে আয়োজক কমিটির সভাপতি সোনমং মার্মা আমাদেরকে যেমনটা জানিয়েছেন সপ্তাহব্যাপী এই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু জমজমাট ভাবে কিন্তু বিভিন্ন এই অনুষ্ঠানটি চলছে এবং তিনি যে সবাইকে সহযোগিতা করার জন্য এবং যে অনুষ্ঠানকে আজকে শেষ করতে এসেছেন তার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে আমরা যেমন জানিয়ে রাখি মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব জলকেলি মূলত কিন্তু মারমা সম্প্রদায় এক তরুণ আরেক তরুণীকে কিন্তু গোকুলস্থানের যে পানি ছিটিয়ে কিন্তু তাদের মঙ্গল কামনা করেন। অনেক তরুণীরা কিন্তু নিজেদের যে পছন্দের মানুষকে কিন্তু এসব পানি ছিটিয়ে কিন্তু তাদের তরুণদেরকে কিন্তু পছন্দ বা পানি ছিটিয়ে তাদের মঙ্গল কামনা করেন। আমরা যেমনটি দেখেছি যে পাহাড়ি এইসব এলাকাতে কিন্তু আসলে মারমা সম্প্রদায়ের সবচেয়ে সামাজিক উৎসব একদম আজকে একদম মাতার পুরো রাজা। তো আমরা যেমনটি জেনেছি আজকে রাতে পিঠা উৎসবের মাধ্যমে কিন্তু এই উদযাপন পরিষদের কিন্তু 7ম দিনের মতো কিন্তু আজকে সমাপ্তি ঘোষণা করবে। তো আমরা যেমন জেনেছি পার্বত্য উপদেষ্টা নেদারল্যান্ডে ক্রিকেটের দল কিন্তু এখানে এসে যোগ দিয়েছেন। তো আপনি যেমন জেনেছি মূলত ঘিরে কিন্তু বান্দরবানের পর্যটকের ভিড় কমেছে। তো এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সোনালী। জসিম পারভেজ এবং রিজভি রাহাত আপনাদেরকে ধন্যবাদ। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে চলছে বৈশাখী মেলা। 50টিরও বেশি স্টলে নানা রকম পণ্যের পসরা সাজিয়েছেন নারী উদ্যোক্তারা। এ নিয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন তালহা জুবাইর। তালহা, মেলায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? বেচা বিক্রি নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন আমাদের। পহেলা বৈশাখকে কেন্দ্র করে চাঁদপুরের এই যে বৈশাখী মেলা তা কিন্তু শুরু হয়েছে আসলে মূলত জেলা প্রশাসনের সহযোগিতা এবং চাঁদপুর চেম্বার অফ কমার্স, উইমেন চেম্বার অফ কমার্সের আয়োজনে কিন্তু এই বৈশাখী মেলা চলছে। আসলে মূলত 20 দিন ব্যাপী এই বৈশাখী মেলায় দর্শনার্থীদের আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন এবং বিকেলবেলা আসলে দর্শনার্থীদের বেশ উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। মূলত দুপুরের পর থেকে কিন্তু এই ভিড় কিন্তু বাড়তে শুরু করেছে। আসলে যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু নানা শ্রেণী পেশার মানুষজন কিন্তু মেলাতে আসছে এবং মূলত চাঁদপুরের যারা নারী উদ্যোক্তা রয়েছেন তাদের নানান ধরনের যে জিনিসপত্র মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই মেলার আয়োজন করা হয়েছে। আমি আসলে কথা বলেছিলাম বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে, তারা যেটা বলছেন মূলত প্রথম দিকে মেলাতে দর্শনার্থীদের কিছুটা ভিড় কম থাকলেও কিন্তু দিন যত গড়াচ্ছে তত কিন্তু দর্শনার্থীদের ভিড় বেড়েছে এবং বেচা বিক্রিও কিন্তু অনেকটাই ভালো যাচ্ছে বলে কিন্তু তারা বলছেন। আসলে এখানে নানান ধরনের ব্যবসায়ী আছে, মূলত যারা নারী উদ্যোক্তা রয়েছে তাদের পাশাপাশি অনেক নারী উদ্যোক্তাদের পাশাপাশি কিন্তু অনেক ব্যবসায়ী কিন্তু এই মেলাতে তাদের স্টল দিয়েছেন। সেই ক্ষেত্রে আসলে তারা যেটা বলছেন যে এখানে ছোট বড় মিলিয়ে যেই ধরনের স্টল রয়েছে, খেলনা থেকে শুরু করে খাবার কিংবা নানান ধরনের জামা কাপড়, বুটিক সহ এই ধরনের স্টলে কিন্তু 2 থেকে 5,000 টাকা পর্যন্ত কিন্তু প্রতিদিন বেচা বিক্রি হচ্ছে। আসলে এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে কিন্তু চাঁদপুরের যারা নারী রয়েছে, বিশেষ করে যারা পড়াশোনা করছেন স্কুল কলেজ কিংবা গৃহিণী রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু এক ধরনের একটা উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি। ছোট ছোট বাচ্চারাও কিন্তু আসছেন মেলাতে তাদের অভিভাবকদের সাথে এবং এই মেলাতে বিভিন্ন স্টলের পাশাপাশি কিন্তু শিশুদের জন্য বেশ কয়েকটি খেলনার কিন্তু রাইড রয়েছে। আসলে শিশুদের কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই খেলনাতে কিন্তু তাদের বেশ আগ্রহ কিন্তু রয়েছে। আসলে সবকিছু মিলে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে এই মেলার মাধ্যমে যারা চাঁদপুরের নারী উদ্যোক্তা রয়েছেন তাদের পণ্যগুলো তারা সমাজে দেখানোর একটা সুযোগ পাবে এবং এতে করে তারা ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য উদ্যত হবে বলে কিন্তু তারা বিশ্বাস করছেন। তো সবকিছু মিলে আসলে মেলার জমজমাট পরিবেশ কিন্তু বিরাজ করছে চাঁদপুরের এই বৈশাখী মেলাতে। তো সোনালী, এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে যৌথ হামলার পরিকল্পনা বাতিল না হলেও এই বিষয়ে তাড়াহুড়া করা হচ্ছে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দেখতে চান তিনি। তবে ওয়াশিংটন তেহরান কূটনীতিতে উপেক্ষিত গাজায় হত্যাযজ্ঞ বন্ধের প্রসঙ্গ। বৃহস্পতিবার সকাল থেকে উপত্যকাটিতে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও অন্তত অর্ধশত ফিলিস্তিনি। এদিকে হামাস সকল জিম্মি বিনিময়ে সম্মত হলেও পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তেল আবিব। একই সঙ্গে উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেছে কমপক্ষে 2 জনের, আহত হয়েছে আরও 6 জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় একই বিশ্ববিদ্যালয়ের 20 বছর বয়সী শিক্ষার্থী ফিনিক্স ইকনার পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ও আটক। সন্দেহভাজন এ হামলাকারী স্থানীয় এক পুলিশ কর্মকর্তা মায়ের ছেলে। মায়ের কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে এ হামলা চালায় সে। নিহতরা কেউ শিক্ষার্থী নয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি শটগান জব্দ করা হয়েছে। হামলার কারণ এখনও অস্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিল সন্দেহভাজন হামলাকারী। ইউএস গান আর্কাইভের তথ্য, চলতি বছর যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র হামলায় নিহতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে, আহত প্রায় 7,000 মানুষ। ফ্লোরিডার ঘটনায় নিন্দা জানালেও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। The gun doesn't do the shooting, the people do. As far as legislation is concerned, this has been going on for a long time. I have an obligation to protect the Second Amendment. I ran on the Second Amendment, among many other things, and I will always protect the Second Amendment. ইউক্রেনের খার্কিভে আবারও অভিযান জোরদার করেছে রুশ সেনারা। সামি ও খার্কিভে রাশিয়ার পৃথক 2টি মিসাইলের আঘাতে প্রাণ গেছে অন্তত 2 জনের। শুক্রবার সকালে এই হামলায় 5 শিশু সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15টিরও বেশি আবাসিক স্থাপনা। এদিকে ইউক্রেনে যুদ্ধ শুরুর
পর এই চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সহায়তা দেওয়ার অভিযোগ এনেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট। অন্যদিকে রুশ প্রতিরক্ষা দপ্তরের দাবি, ইউক্রেন থেকে ছোড়া অন্তত ৭১টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ৬টি অঞ্চল লক্ষ্য করে ছোড়া এই ড্রোনগুলোর মধ্যে ৪৭টি ভূপাতিত করা হয়েছে কুরস্ক অঞ্চলে। একই দিনে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৫টি মিসাইল ও ৭৫টি ড্রোন ছুড়েছে রাশিয়া। কিয়েভ বলছে অধিকাংশ ড্রোনই লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছাতে পারেনি। ইয়েমেনের রাস ইসা বন্দরকে লক্ষ্য করে চালানো মার্কিন বিমান হামলায় নিহত কমপক্ষে ৩৮ জন, আহত আরও শতাধিক মানুষ। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হুথি বিদ্রোহী গোষ্ঠীর জ্বালানির উৎস ধ্বংস করার লক্ষ্যে চালানো হয় এই অভিযান। জাতিসংঘের তথ্য বলছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বন্দর রাস ইসায় রয়েছে তেল পাইপলাইন, যা ইয়েমেনের গুরুত্বপূর্ণ ও অপরিবর্তনীয় অবকাঠামো। দেশটির ৭০% আমদানি ও ৮০% মানবিক সহায়তা এই বন্দরের উপর নির্ভরশীল। জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এ সময় সাইরেনের শব্দে কেঁপে ওঠে ইসরায়েলের মধ্যাঞ্চল ও জেরুজালেম। যদিও মিসাইলটি সফলভাবে প্রতিহতের দাবি করছে আইডিএফ। ১৮ মার্চ অস্ত্রবিরতি ভেঙে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে ২০টির বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় পিথ জ্বরে কমপক্ষে ৩৪ জনের মৃত্যুর পর দেশ জুড়ে জারি করা হয়েছে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি। চলতি সংক্রমণে সারা দেশে পিথ জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭৪ জন। এ অবস্থায় জনগণের প্রতি টিকা নেয়ার আহ্বান জানাচ্ছে প্রশাসন। কলম্বিয়ায় বিনামূল্যে মেলে পিথ জ্বরের টিকা। উচ্চ সংক্রমিত এলাকাগুলোতে ভ্রমণের আগে নাগরিকদের টিকা গ্রহণের প্রমাণ দেখানো বাধ্যতামূলক করেছে প্রশাসন। মশাবাহিত ভাইরাস জ্বরটিতে চলতি বছর মৃত্যুহার ৫০%। ইতালির নেপলসে কেবল কার ছিঁড়ে অন্তত ৪ জনের প্রাণ গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও একজন। মাউন্টেইন রেস্কিউ সার্ভিসের কর্মকর্তারা বলছেন, বৃহস্পতিবার নেপলসের দক্ষিণ পূর্বাঞ্চলে ভূমি থেকে ৪৫ কিলোমিটার উঁচু মন্তেফাইতো পাহাড়ের কেবল লাইনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পর্যটকদের বহনকারী ওই কেবিনটি তার থেকে আলগা হয়ে যায় ও মাটিতে আছড়ে পড়ে। এ সময় পাশের কেবিনের ৬ যাত্রী বিধ্বস্ত কেবিনে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারকর্মীরা বলছেন, কুয়াশা ও তীব্র বাতাসের কারণে অভিযানের গতি কমাতে হয়েছে। এর আগে ২০২১ সালে কেবল কার দুর্ঘটনায় ইতালিতে ১৪ জনের প্রাণহানি হয়। যুক্তরাষ্ট্রে গেল এক মাসে ১২৮টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। নীতি বিরোধিতায় বৃহস্পতিবার বিক্ষোভ করেন হার্ভার্ড, ক্যালিফোর্নিয়া, বার্কলি, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। উচ্চশিক্ষা খাতে হামলা, শিক্ষা গবেষণায় বিপুল পরিমাণ বরাদ্দ বাতিল, বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল এবং বাকস্বাধীনতায় আঘাতের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ করেন এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভে একাত্মতা জানান শিক্ষক, শিক্ষাবিদ আর অধিকার কর্মীরাও। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয় বিদেশি শিক্ষার্থীদের আটক ও ভিসা বাতিল সহ নানা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেক বিদেশি শিক্ষার্থী। এমন পরিস্থিতিতেও নিজ অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট। প্রয়োজনে হার্ভার্ড সহ বিভিন্ন মার্কিন বিশ্ববিদ্যালয়ের করমুক্তির সুবিধা বাতিলেও হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।